আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর ফিজিক্সের তৃতীয় অধ্যায় অর্থাৎ বল অধ্যায়ের ওয়ান শট একটা এমসিকিউ ক্লাস করব। এই চ্যাপ্টারটা তোমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হয়, কারণ এখানে গতির কিছু কনসেপ্ট থাকে আর নিউটনিয়ান বলবিদ্যার অনেক কথাবার্তা এই চ্যাপ্টারটাতে আছে। বিশেষ করে নিউটনের যে তিনটা সূত্র মেইনলি এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, তারপরে মৌলিক বলগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা এই চ্যাপ্টারটার এমসিকিউ গুলো একটু চেষ্টা করব একটু ডিটেইলস ব্যাখ্যা করে বোঝার জন্য। এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো বিভিন্ন বোর্ড এবং টপ যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো থেকে নেওয়া, বেশি একটা ধারণা পাও। দেন তোমরা এই চ্যাপ্টারে যাতে এমসিকিউ গুলো অনেক ভালোভাবে কভার করতে পারো। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের এখানে যতগুলো আমি এমসিকিউ দেখাবো মোটামুটি পুরো চ্যাপ্টারটাকেই যেন কভার করতে পারে। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। প্রথমেই যে এমসিকিউটা আছে, নৌকা চালানোর সময় কোন ঘর্ষণ বল কাজ করে, যেটা সিলেট বোর্ড 2023 আসছে। তো নৌকা চালানোর জন্য কোন ঘর্ষণ বল কাজ করে, এটা প্রবাহী ঘর্ষণ। আচ্ছা, এখানে টোটাল 4টে অপশন দেওয়া আছে। প্রথমে একটা বিষয় বলে নেই যে এমসিকিউ পড়ার ক্ষেত্রে একটা টেকনিক অবলম্বন করা যাইতে পারে, যেটা একটা বেস্ট ওয়ে। তো এই 4টা যে অপশন আছে, এই 4টে অপশনের মধ্যে এইটা কারেক্ট অ্যান্সার। বাকি 3টে কেন হলো না, এই কারণগুলো যদি আমরা ব্যাখ্যা করি তাহলে একটা এমসিকিউ শিখতেছো, মানে একটা এমসিকিউ শেখার পাশাপাশি তুমি আর বাকি 3টার ব্যাখ্যা শিখতে পারতেছো। তো আমরা যখন এমসিকিউ পড়বো তখন চেষ্টা করব বাকি 3টে কেন হলো না এই ব্যাখ্যাটা একটু বোঝার জন্য। তো নৌকা চালানোর সময় কোন ঘর্ষণ বল কাজ করে? প্রবাহী ঘর্ষণ। আচ্ছা, আমরা ঘর্ষণ জানি 4 প্রকার। তো 4 প্রকারের ভিতরে প্রবাহী ঘর্ষণ, যেটা এইটা মেইনলি কাজ করে কার জন্য? তরল পদার্থ এবং গ্যাসের ক্ষেত্রে। অর্থাৎ কোন একটা বস্তু যখন তরল এবং গ্যাসীয় পদার্থের ভিতরে প্রবাহিত হতে থাকে, এই প্রবাহের ক্ষেত্রে যে বাধা একটা দেয়, মানে বাধা দানকারী। ঘর্ষণ তো এক ধরনের কি বল, যেটা কি বাধা দানকারী বল। কিসের ক্ষেত্রে? কোন একটা বস্তু যখন গতিশীল অবস্থা হয়, সে গতির কি করে? বিপরীতে বাধা দেয়। অর্থাৎ কোন একটা বস্তু যদি তরল এবং গ্যাসের ভিতর গতিশীল হওয়ার চেষ্টা করে, এই গতির বিরুদ্ধে যে বাধাটা দিবে সেটা প্রবাহী ঘর্ষণ। নৌকা যেহেতু তরল পদার্থের ভিতরে চলে, তাহলে সেক্ষেত্রে এটা প্রবাহী হবে। ওকে, 2 নাম্বার এমসিকিউ, যেটা বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? এখানে আমরা জানি নিউটনের 3টে সূত্র, 4টে সূত্রই দেওয়া আছে, অর্থাৎ নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় এবং মহাকর্ষীয় সূত্র। তো বলের যে ধারণাটা, বলের যে সংজ্ঞা, বলের সংজ্ঞাটা আমরা কোন সূত্র থেকে পাই? প্রথম সূত্র থেকে। কেন? আমরা নিউটনের প্রথম সূত্রটাকে আবার কি বলি? জড়তার সূত্রও বলি। জড়তার সূত্র বলা হয়। জড়তার কনসেপ্টটা কি ছিল? যদি কোন একটা স্থির বস্তু স্থির থাকে, অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলে। তার মানে কোন একটা বস্তু যখন স্থির অবস্থা আছে, এটা সারা জীবনে স্থির থাকবে যদি আমরা কি করি? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি। অর্থাৎ একটা স্থির বস্তুর উপর যখন আমরা বাহ্যিক থেকে কি করব? বল প্রয়োগ করব, তখন বস্তুটার অবস্থা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ স্থির বস্তু থাকলে গতিশীল হবে, অথবা গতিশীল বস্তু থাকলে গতির পরিবর্তন হবে। তাহলে যেহেতু বলের সংজ্ঞাটা ফার্স্টলি কোথায় থেকে আসতেছে? নিউটনের প্রথম সূত্র থেকে। দ্বিতীয় সূত্রটা মেইনলি কি ছিল? দ্বিতীয় সূত্রটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, সেটা প্রযুক্ত বলের সমানুপাতিক, যেখান থেকে আমরা এফ ইকুয়াল কি পাই? এম এ, এই সূত্রটা পাইছি। এটা মেইনলি দ্বিতীয় সূত্র থেকে পাচ্ছি। তৃতীয় সূত্র তো তোমরা জানো যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এখানে কিন্তু আমরা বলের ধারণাটা পাই নাই। এই জায়গাতে বলের একটা ধারণা আছে, বাট যে ধারণাটা আমরা সংজ্ঞা অনুসারে পাচ্ছি না। আর মহাকর্ষীয় সূত্র তো তোমরা জানোই যে মহাবিশ্বের যে কোনো দুটা বস্তুর মধ্যে, মহাবিশ্বের যে কোনো দুটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ এফ ইকুয়াল জি m1 m2 ডিভাইডেড ডি স্কয়ার। এটা মহাকর্ষীয় সূত্র ছিল। তাহলে বলের যে সংজ্ঞাটা বা বলের যে প্রথম ধারণাটা, সেটা আমরা কোথায় থেকে পাইছি? নিউটনের প্রথম সূত্র থেকে, যেটাকে আমরা জড়তার সূত্র হিসেবেও চিনি। তাহলে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র থেকে। ওকে, এরপরে আসো, কোন বলটি কম শক্তিশালী? আমরা জানি মৌলিক বল টোটাল কয় ধরনের? 4 ধরনের। একটা সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বকীয় বল এবং মহাকর্ষীয় বল। তো
এখানে বলছে যে সব থেকে কম শক্তিশালী বল কোনটা। আমরা যদি এটার হচ্ছে শক্তিশালীর উপর ডিপেন্ড করে ভাগ করি, তাহলে সব থেকে বেশি শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল, তারপরে তড়িৎচুম্বকীয় বল, তারপরে দুর্বল নিউক্লিয় বল, এবং সব থেকে কম হচ্ছে মহাকর্ষীয় বল। ঠিক আছে, ওকে। এরপর বলের মাত্রা কোনটি? আচ্ছা, যখন আমরা কোন একটা রাশির একক এবং মাত্রা পড়ি বা একক এবং মাত্রা বের করি, এটার কিছু নিয়ম থাকে। তো আমরা বল সমান কি জানি? আমরা বল সমান জানি F ইকুয়াল ma। কোন একটা রাশির যখন আমরা মাত্রা বের করব, আমাদের টার্গেট থাকবে ওই রাশিটাকে একদম মৌলিক রাশিতে নিয়ে যাওয়া। সো এখানে যদি আমি খেয়াল করি, বলের হচ্ছে দুইটা রাশি দেওয়া আছে, একটা কি ভর আর একটা হচ্ছে ত্বরণ। ভর তো মৌলিক রাশি, এটা না কোনো সমস্যা নাই, বাট ত্বরণ কিন্তু মৌলিক রাশি না। তার মানে ত্বরণকে আমাদের কি করতে হবে? ভাঙতে হবে মানে এটাকে মৌলিক রাশিতে নিয়ে যাইতে হবে। আমরা জানি ত্বরণ সমান কি জানি? ত্বরণ সমান জানি বেগ বাই সময়। ওকে, বেগ এবং সময় এই দুটা রাশির ভিতরে বেগ কি? এটা যৌগিক রাশি, তার মানে এটাকে আমাদের কি করতে হবে? ভাঙতে হবে। ওকে, তো ভি সমান আমরা কি জানি? এস বাই টি। নিচে টি ছিল, আবার এই টিটা যেহেতু নিচে আছে, নিচে চলে যাবে, তাহলে এখানে থাকবে টি স্কয়ার। তো আমরা যদি ত্বরণকে মৌলিক রাশিতে রূপান্তরিত করি, তাহলে আমি পাই এস বাই টি স্কয়ার। তাহলে আমরা যদি মানগুলো বসাই, এম এস বাই টি স্কয়ার। তো এম মৌলিক রাশি, এম মানে হচ্ছে কি ভর, ভরের মাত্রা কি ছিল? ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। এস কি? এস হচ্ছে সরণ, সরণের মাত্রা কি? ক্যাপিটাল এল। টি, টি হচ্ছে সময়, সময়ের মাত্রা ক্যাপিটাল টি। ইনভার্স টু, যেহেতু নিচে আছে এই জন্য কি হবে? ইনভার্স টু হবে। তাহলে আমাদের এখানে বলের মাত্রাটা কি হবে? এম এল টি ইনভার্স টু। আচ্ছা, যদিও এখানে আসলে অপশনটা নাই, ধরলাম এই যে এই অপশনটা হবে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা। ওকে, তাহলে বলের মাত্রা কি? এম এল টি ইনভার্স টু। এরপর আসো আবার একটা মাত্রা। তোমাদের প্রতি বছরই একক এবং মাত্রার উপর কিন্তু দুইটা অথবা তিনটা এমসিকিউ থাকে। তো একক এবং মাত্রা যখন কোন একটা চ্যাপ্টার আমরা পড়বো, চেষ্টা করব সূত্রগুলো ডেরিভেশন শেখার পাশাপাশি ওইটার একক এবং মাত্রা শেখার জন্য। আমি এর আগেরটাতে করার সময় বলছিলাম, যখন কোন একটা রাশির আমরা একক কিংবা মাত্রা বের করব, আমাদের টার্গেট থাকবে কি? ওই রাশিগুলোকে মৌলিক রাশিতে নিয়ে আসা। আমরা এটাতে কি বললাম? ভরবেগ। ভরবেগ জিনিসটা কি? ভর আর বেগের গুণফল, অর্থাৎ পি ইকুয়াল এম ভি, তাই তো? এখানে এম এবং ভি এই দুটা কি? এই দুটা একটা মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি। তো আমরা জানি এম হচ্ছে মৌলিক রাশি, ভর এটা ঠিক সেম থাকবে, এটা চেঞ্জ হবে না, কারণ এটা মৌলিক রাশি। ভি তো যৌগিক রাশি, তার মানে ভি কে আমাদের কি করতে হবে? মৌলিক রাশিতে নিয়ে যেতে হবে। আমরা কি জানি? ভি ইকুয়াল এস বাই টি। তাহলে এখানে যদি আমরা বসাই এস বাই টি, এস হচ্ছে সরণ, টি হচ্ছে কি? টাইম। তাহলে এম মানে ভর, ভরের মাত্রা কি? ক্যাপিটাল এম। এস যার মাত্রা হচ্ছে এল, আর টাইম হচ্ছে টি, টি ইনভার্স অন। তাহলে ভরবেগের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স অন। এটা কোন অপশনে আছে? এটা অপশনে নাই, এটা ধরলাম এই যে এখানে ইনভার্স অন আছে, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। 6 নম্বর এমসিকিউ খেয়াল করো, নিরাপদে ভ্রমণের ক্ষেত্রে নিচের কোনটি মুখ্য ভূমিকা পালন করে? এই কোশ্চেনটা হচ্ছে দুইটা বোর্ডে আসছিল। নিরাপদে ভ্রমণ করার জন্য ভর কখনো ডিপেন্ড করে না। একটা মোটা মানুষ, চিকন মানুষ কিংবা ভারী বস্তু, পাতলা বস্তু যদি ভ্রমণের সাপেক্ষে, এটা আসলে নিরাপদে ভ্রমণ করবে কি করবে না, এটা ভরের উপর ডিপেন্ড করে না, ওজনের উপরও ডিপেন্ড করে না। এটা ডিপেন্ড করতে পারে দুইটা জিনিসের উপর, একটা গতি আর একটা হচ্ছে ঘর্ষণ। আমাদের এই দুটো একটু বুঝতে হবে। কোন একটা গাড়ি বা হচ্ছে ভ্রমণ করার ক্ষেত্রে ঘর্ষণটাও ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গতি। কারণ একটা গতিশীল বস্তুর বেগ যদি বেশি থাকে, তাহলে এটাকে কন্ট্রোল করাটা তুলনামূলকভাবে কমে যায়। মানে যত বেশি গতিশীল হবে, সেটাকে কন্ট্রোল করাটা তত বেশি কম হবে। আবার বেগ যদি কম হয়, সেটাকে চাইলে ইজিলি কন্ট্রোল করা যায়। তার মানে গতির উপরে ডিপেন্ড করতেছে যে আসলে ভ্রমণ করার ক্ষেত্রে গতিটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা কিন্তু মুখ্য ভূমিকা বলছে।
মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঘর্ষণ জিনিসটা গতির সাথে জড়িত আছে, মানে নিরাপদে ভ্রমণ করার ক্ষেত্রে ঘর্ষণ ব্যাপারটাও ইম্পর্টেন্ট, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি গতি। কারণ গতিশীল একটা বস্তু মানে নিরাপদে চলবে কি চলবে না এটা কিন্তু একজন ড্রাইভারের কন্ট্রোল ক্ষমতার উপর ডিপেন্ড করে। তার মানে অনেক বেশি যদি গতিশীল হয় তাহলে এটাকে কন্ট্রোল করা যতটা কঠিন, এটা কিন্তু গাড়িটা যদি সহজ মানে স্লো চলে বা আস্তে চলে সেটা কিন্তু হচ্ছে কন্ট্রোল করা ততটা সহজ। তাহলে একটা গতিশীল বস্তু এটা ডিপেন্ড মানে একটা বস্তু নিরাপদে চলবে কি চলবে না এটা ডিপেন্ড করতেছে ওই বস্তুটার গতির উপর। ওকে, একটি ড্রাম সুষম ঢালু রাস্তা দিয়ে গড়িয়ে চললে নিম্নের কোনটি ঘটবে? আমরা একটা সুষম ঢালু রাস্তা নেই, সে এইরকম টাইপের সুষম, তার মানে এই বস্তুটা যখন নিচে গড়িয়ে পড়বে তখন এটা কি কি অবস্থা হয়। আচ্ছা আমরা একটু অপশনগুলো দেখি। বল ক্রমাগত হ্রাস পাবে, এটা কিন্তু হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা সুষম রাস্তা বলছে, এখানে কোনো ধরনের ঘর্ষণ বল নাই, তার মানে বল কমবে না। ত্বরণ ক্রমাগত বৃদ্ধি পাবে, আচ্ছা ত্বরণ বৃদ্ধি মানে এটা কি, যদি সময়ের সাথে কোন একটা বস্তুর বেগ বৃদ্ধি পায়, আমি একটা বস্তুকে যদি এইভাবে ফেলে দেই তাহলে বস্তুটার কিন্তু বেগ বৃদ্ধি পাবে, ত্বরণ বৃদ্ধি পাচ্ছে না। অর্থাৎ তুমি যদি একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলে দাও, এটা প্রত্যেকটা মুহূর্ত বেগের বৃদ্ধি পাচ্ছে, বেগের বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ত্বরণ হয়। এখন যদি এটা সুষম অবস্থায় থাকে তার মানে কিন্তু ত্বরণের চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে যে জি এর মানটা এটা কত থাকতেছে 9.8, প্রত্যেকটা পয়েন্টে ত্বরণের মান কত থাকবে 9.8, তার মানে ত্বরণের বৃদ্ধিটাও হবে না, কোনো প্রকারের ঘর্ষণ বল থাকবে না। আচ্ছা কোনো প্রকারের ঘর্ষণ বল থাকবে না, এটা হচ্ছে ধরো এইভাবে যখন গড়িয়ে পড়তেছে ঘর্ষণ বল, এটা কিন্তু তলের কোনো কথা বলা হয় নাই, তার মানে এখানে ঘর্ষণ বল থাকতেও পারে নাও থাকতে পারে, এই অপশনটাও হবে না। তাহলে ভরবেগের পরিবর্তনের হার একই থাকবে। ভরবেগের পরিবর্তনের হার কথাটার মানে কি, আমরা জানি ভরবেগ এম ভি মাইনাস এম ইউ, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, যখন এটাকে হার করব তার মানে টি দিয়ে ভাগ দিলাম, ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ বেগের যে চেঞ্জটা এটা একই থাকবে, অর্থাৎ এম যে ভি মাইনাস ইউ বাই টি, এটা কি এটার কোনো চেঞ্জ হবে না, একই হারে পরিবর্তন হতে থাকবে, অর্থাৎ বেগের যে পরিবর্তনটা এটা একই হারে হতে থাকবে। একই হারে যদি হয়ে থাকে তার মানে অবশ্যই সুষম ত্বরণে পড়বে, অর্থাৎ এই জিটাকে সাপোর্ট করবে, তাহলে আমরা বলতে পারবো এটার অপশনটা হচ্ছে কি ক। অর্থাৎ একটা ড্রাম যদি সুষম ঢালু রাস্তা দিয়ে গড়িয়ে নিম্নে মানে গড়িয়ে চলে তাহলে হচ্ছে সেটার ভরবেগের পরিবর্তন হারটা একই থাকবে, বাকি তিনটা অপশন কিন্তু হবে না। কেন হবে না সেটা আমি একটু আগে বললাম। ওকে, এরপর আসো উড়ন্ত পাখির মধ্যে কোন ঘর্ষণ ক্রিয়াশীল? উড়ন্ত পাখির মধ্যে হচ্ছে কোন ঘর্ষণ ক্রিয়াশীল? আমি শুরুতেই বললাম যে ঘর্ষণ বল চার ধরনের হয়ে থাকে, তার ভিতর প্রবাহী ঘর্ষণ যেটা যেটা কার ক্ষেত্রে ঘটে সেটা হচ্ছে তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ঘটে। যেহেতু উড়ন্ত পাখি যেটা বাতাসের ভিতর দিয়ে চলাফেরা করে তার মানে এটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ হবে। ওকে, এরপর আসি পদার্থের জড়তার পরিমাপ কি? কোন একটা বস্তু যখন আমরা জড়তার পরিমাপ করি, জড়তার পরিমাপ মানে কি, জড়তার পরিমাপ জড়তা জিনিসটা কি, সেটা হচ্ছে যে কোন একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকবে অথবা সমবেগে চলমান কোন একটা বস্তু সমবেগে চলবে, অর্থাৎ জড়তা বলতে অন কাইন্ডস অফ একটা ইচ্ছা বুঝায়, অর্থাৎ কোন একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা, এটা সে কতক্ষণ থাকতে পারে যদি আমরা বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি। এখন এই জড়তাটা অ্যাকচুয়ালি কি বুঝায়, ধরো একটা বেশি ভরের বস্তু আছে, বেশি ভরের বস্তু মানে এটা ধরো 50 কেজি, আর একটা হচ্ছে ছোট বস্তু সেটা ধরো হচ্ছে 10 কেজি, তাহলে এই দুটা বস্তু আমি যদি নড়াতে চাই বা স্থির অবস্থা আছে গতিশীল যদি করতে চাই তার মানে আমাকে অবশ্যই বল প্রয়োগ করতে হবে। এটাতে যদি আমি বল প্রয়োগ করি এবং এইটাতেও যখন আমি বল প্রয়োগ করব, অবশ্যই এই বস্তুটাকে আমি যদি তার এই অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যেতে চাই তাহলে এটাতে আমাকে অবশ্যই বেশি বল দিতে হবে। আর এটা 10 কেজি ভর কম, তাহলে এটাকে যদি আমি মানে এর অবস্থান পরিবর্তন করতে চাই তাহলে আমার কম বল দিলেই হচ্ছে। তাহলে পদার্থের জড়তার মেইনলি যে পরিমাপটা এটা ডিপেন্ড করে কার উপর, ভরের উপর। তার মানে যে বস্তুটার ভর যত বেশি তার জড়তার পরিমাণটাও তত বেশি, যে বস্তুটার ভর যত কম তার জড়তার পরিমাণটাও তত কম। তাহলে এটা যদি আমরা F1 আর এটা F2 ধরি তাহলে অবশ্যই আমাদের F1টা কি হবে F2 এর থেকে বেশি হবে। তাহলে এখান থেকে সামারি যদি আমি করি যে কোন একটা বস্তুর জড়তার পরিমাপটা অ্যাকচুয়ালি কি ভর। ওকে, ওজনের মাত্রা,
তো ওজনের মাত্রা বের করার জন্য আমাদের কনসেপ্ট কি ছিল, আমরা যে রাশিটারই মাত্রা বের করি না কেন আমাদের টার্গেট থাকবে রাশিটাকে কি করা, মৌলিক রাশিতে নিয়ে যাওয়া। ওজন বলতে কি, অনকাইন্সবার্গ ধরনের বল বোঝায়। আমরা জানি ওজন F ইকুয়াল কি লেখা যায়, এম জি। তো এম তো মৌলিক রাশি, জি কি, জি হচ্ছে ত্বরণ, এম মৌলিক রাশি মানে কি, এম কেজি, এম ক্যাপিটাল এম, আর জি হচ্ছে ত্বরণ। ত্বরণের জন্য তো আমরা একটু আগে দেখলাম কি ছিল, এল টি ইনভার্স 2। এল টি ইনভার্স 2, এটা অপশন হচ্ছে খ। নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে? আমরা শুরুতেই বললাম যে নিউটনের যে তিনটা সূত্র আছে সেই তিনটা সূত্র, প্রথম সূত্রটাকে আমরা কি বলি, জড়তার সূত্র বলি, জড়তার সূত্র বলা হয়। তার মানে নিউটনের প্রথম সূত্র পদার্থের জড়তার ধর্মকে প্রকাশ করে। ওকে, বস্তু জড়তা কিসের উপর নির্ভর করে? সেম কোশ্চেন এর আগের বার আমরা দেখলাম, যেটা কি ভরের উপর নির্ভর করে। ওকে, 50 গ্রাম ভরের একটা বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা হলে ত্বরণ কত হবে? আমরা এখন ম্যাথমেটিক্যাল অংশে প্রবেশ করতেছি, যে 5 গ্রাম ভরের একটা বস্তু, সে ধরো 500 গ্রাম ভরের একটা বস্তু যেটার উপর কি করছো, 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। কয় নিউটন? 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। কত গ্রাম? 500 গ্রাম ভর। গ্রাম ভরের বস্তুর উপর কয় নিউটন বল প্রয়োগ করছে? 5 নিউটন। তাহলে বস্তুটা কি বের করতে বলছে? ত্বরণ। আমরা কি জানি? আমরা জানি F ইকুয়াল ma। আমাদের দরকার হচ্ছে a এর মান, সো a ইকুয়াল F বাই m। F কত দেওয়া আছে? 5, আর ভর দেওয়া আছে হচ্ছে 500 গ্রাম। অবশ্যই গ্রামটাকে আমাদের কি করতে হবে, কেজিতে কনভার্ট করে নিতে হবে। তাহলে 1000 দিয়ে ভাগ দিলে 0.5 কেজি, অর্থাৎ 0.5 কেজি। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো কত? 10 মিটার পার সেকেন্ড।